ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। হ্যাঁ, তোমরা আমার পাশে থাইকো, আমি তোমার কাজগুলো করে দেবো। ভিন্ন মতে সহমত। জনাব আমিরুল ইসলাম খান আলিম, সংসদ সদস্য, সিরাজগঞ্জ ৫, চ্যানেল আই ভিন্ন মতে সহমত অনুষ্ঠানে উপস্থিত অভিনন্দন। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে আজ ২ মাস চলছে আপনি সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর, ঠিক সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার ২ মাস আগে এবং এই ২ মাস পরে এর পার্থক্যটা যদি আমাদের সাথে শেয়ার করেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই চ্যানেল আইয়ের সাংবাদিক, কলা কৌশলী এবং চ্যানেল আইয়ের মাধ্যমে যে সকল দর্শকরা দেখছেন তাদের। ২ মাস আগে আর ২ মাস পরে, অর্থাৎ এমপি নির্বাচিত হওয়ার আগে এবং পরে, আগে যে আকাঙ্ক্ষাটা ছিল জনপ্রতিনিধি হওয়ার, জনগণের প্রত্যক্ষ ভোটে আল্লাহর রহমতে সেটা আমি হতে পেরেছি। এখন আমি মনে করি যে আমার দায়িত্বটা বহুগুণ বেড়ে গিয়েছে। এখন আমার কাজটা হলো, আমার স্বপ্নটা হলো আমার এলাকার মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করা হচ্ছে এখন আমার গুরু দায়িত্ব। এই দায়িত্ব পালন করাই আমার মূল লক্ষ্য। আপনি যখন ২ মাস আগে, নির্বাচনের ২ মাস আগে যখন আপনি মাঠে যাচ্ছিলেন, আপনার অঞ্চলে মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ করতেছিলেন, সেই সময় সাধারণ মানুষ আপনাকে কিভাবে আসলে গ্রহণ করছিলেন এবং এখন নির্বাচিত হওয়ার পরে আপনি এখন সংসদ সদস্য, আপনি যখন এখন মাঠে যাচ্ছেন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে, ঠিক একটু হলেও কি পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? পরিবর্তনটা হচ্ছে যে আমি আসলে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তখনও জনগণের আমার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল। তারা ভোট দেওয়ার সুযোগ পেলে তখনও তারা ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করত। এবং এই নির্বাচনেও যখন আমি জনগণের কাছে গেলাম, জনগণের যথেষ্ট আগ্রহ ছিল এবং তাদের যথেষ্ট সাড়া পেয়েছি, সহযোগিতা পেয়েছি। এবং এখনও আমি গতকাল এলাকা থেকে এসেছি, মানুষের মধ্যে একটা ধারণা আছে যে আলিম তার কমিটমেন্ট রাখার চেষ্টা করবে এবং এলাকার মানুষের সমস্যা সে সমাধান করবে এবং তাদের কল্যাণে যে আমি কাজ করব, এই বিশ্বাস তাদের মধ্যে আছে। তা আমি আশা করি তাদের সেই বিশ্বাসটা ধরে রেখে আমি যেন কাজগুলো করতে পারি। আপনি কমিটমেন্টের কথা বললেন। আমি যদি প্রশ্ন করি যে আপনি নির্বাচনের আগে কি কমিটমেন্ট দিয়েছিলেন আপনার অঞ্চলের মানুষের উদ্দেশ্যে? আমার জনগণের প্রতি কমিটমেন্ট বা আমার দায়িত্ব বলবো যে আমাদের এলাকাটা বেলকুচি এবং চৌহালি, দুইটি এলাকা দুই ধরনের, একটা কৃষিভিত্তিক আর একটা তাঁত শিল্প ভিত্তিক। তো চৌহালিবাসীর মূল সমস্যা হচ্ছে যমুনা নদীর ভাঙ্গন থেকে চৌহালিকে রক্ষা করা, যেটা আমি ইতিমধ্যেই জাতীয় সংসদে উত্থাপন করেছি যে শুধু বালির বস্তা দিয়ে নয়, স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করে চৌহালিকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে চৌহালিবাসীর প্রতি আমার প্রথম কমিটমেন্ট। আর অন্যান্য যেগুলি বলেন যে রাস্তাঘাট, মানুষের কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সামাজিক আরও যে সকল উন্নয়ন আছে এগুলি। আর বেলকুচিটার সমস্যা হচ্ছে এটা তাঁত শিল্প নির্ভর এরিয়া। তাঁতিদের আজকে বিভিন্ন কারণে তাঁতিরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। সুতার দাম বৃদ্ধি পেয়েছে, রঙের দাম বৃদ্ধি পেয়েছে এবং সরকার অন্যান্য সেক্টরকে যেভাবে সহযোগিতা দিয়ে থাকে, তাঁত শিল্পকে সরকার সেইভাবে মূল্যায়ন করে না। অথচ তাঁতিরা কিন্তু এই বস্ত্রের চাহিদার 40% পূরণ করে বাংলাদেশের তাঁত শিল্প। আমার নির্বাচনী এলাকায় প্রায় 25-30 হাজার পাওয়ারলুম রয়েছে, 15-20 হাজার হ্যান্ডলুম রয়েছে, যা প্রতিদিন প্রায় 2-2.5 লক্ষ পিস শাড়ি এবং লুঙ্গি উৎপাদন করে। কিন্তু তাঁতিদের সেই ন্যায্য মূল্যে তারা সুতা পায় না, রং পায় না, সরকারি প্রণোদনা পায় না এবং ব্যাংক ফ্যাসিলিটিও পায় না। আমরা যদি সেগুলো ব্যবস্থা করে দিতে পারি তাহলে তাঁত শিল্প রক্ষা পাবে। আর যদি আমরা এই তাঁত শিল্প ধরে রাখতে না পারি, রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের একদিন এই লুঙ্গি এবং শাড়ি বিদেশ থেকে আমদানি করে পড়তে হবে। অতএব আমাদের তাঁত শিল্পর প্রতি নজর দেওয়া উচিত। পাশাপাশি তাঁত শিল্পকে আরও সম্প্রসারণ করার জন্য
আমাদের গ্যাস লাইন সংযোগ দরকার। আমরা যদি তাঁতিদের গ্যাস সংযোগ দিতে পারি তাহলে তাদের উৎপাদনের এই লুঙ্গি শাড়ির বাইরেও আরও অন্যান্য জিনিস তারা উৎপাদন করতে পারবে। তাহলে যেটা আমরা হয়তো বিদেশ থেকে আমদানি করতে পারছি সেটা আমরা দেশেই উৎপাদন করতে পারবো। তাতে বৈদেশিক মুদ্রা যেমন সাশ্রয় হবে এবং তাঁতিদের অর্থনৈতিক আরও উন্নতি হবে। এই জন্যে এই তাঁত শিল্পের সমস্যার সমাধান করা এবং গ্যাস লাইন সংযোগ করা আমাদের একটা বড় কমিটমেন্ট বলে আমি মনে করি, এবং এটা সরকারেরও উচিত এটা দ্রুত বাস্তবায়ন করা। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি তাঁত শিল্পের কথা বলছেন, এটা কি আপনার আসনের চৌহালির অঞ্চলের কথা বলছেন? বেলকুচিটা পুরা আর বেলকুচিটা। চৌহালিরও একটা অংশ। এবং চৌহালি যতটুকু আমরা জানি যে ওখানে নদী ভাঙন এলাকা এবং কয়েকটি অঞ্চল আসলে নদী ভাঙনের মধ্যে পড়ে গেছে। সেই ক্ষেত্রে নদী ভাঙন নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আমি আছে তো কিনা? প্রথমেই বললাম যে চৌহালিটা হচ্ছে নদীর দুই পারে, পূর্ব পারেও আসছে পশ্চিম পারেও আসছে, অর্থাৎ যখন বর্ষা হয় তখন দুই দিকেই ভাঙে। আপনি আপনার সঙ্গে কথা যখন হচ্ছিল তখন আপনি বলতেছিলেন যে ওইখানে আসলে কৃষি নির্ভর, খামার নির্ভর কিছু হ্যাঁ, একটা করতে চান। ওখানে হচ্ছে যে ইন্ডাস্ট্রি গড়ে ওঠার মতো পরিবেশটা নাই, যোগাযোগ ব্যবস্থাও আশানুরূপ না, এবং ভাঙতে ভাঙতে চৌহালি মনে হয় 70% নদীতে বিলীন হয়ে গেছে। এই জন্য ওখানে আমাদেরকে কৃষি নির্ভর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা গরুর খামার, হাঁস মুরগি এবং আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প গড়ে করতে পারি যাতে চৌহালি মানুষের কর্মসংস্থান হয়। আমরা সেইটাই মাথায় রেখে কাজ করার চেষ্টা করছি। একই সাথে এই চৌহালিতে যদি যাতায়াতের ব্যবস্থা নিয়ে আপনার কাছে হ্যাঁ, বলা আমি হয়। আজকেই চৌহালির নেতৃবৃন্দকে ডেকেছিলাম সকালবেলা। আমি ওদের সাথে পরামর্শ করলাম। আমাদের টোটালি চৌহালিতে যেতে হলে আপনার সিরাজ যমুনা নদী পার হয়ে টাঙ্গাইল শহর দিয়ে, টাঙ্গাইল পার হয়ে নাগরপুর উপজেলার ভিতর দিয়ে আবার পশ্চিম দিকে যেতে মানে হয়। আরেকটা জেলা হয়ে হ্যাঁ, আরেকটা জেলার আরেকটা ভিতরে জেলা যেতে হয়ে হচ্ছে। যেতে হয়। যে এখানেও রাস্তার ডেভেলপমেন্ট করাটা খুবই কঠিন। কঠিন মানে একটাই রাস্তা, অর্ধেক হলো নাগরপুরের আর অর্ধেকটা হচ্ছে চৌহালির। কিন্তু আসলে ভৌগোলিকভাবে চৌহালি হচ্ছে রাজশাহী ডিভিশনে আর নাগরপুরটা হচ্ছে ঢাকা ডিভিশনে। মানে এটাকে সমন্বয় করে ডেভেলপমেন্ট করাটা, রাস্তার ডেভেলপমেন্ট করাটা খুবই কঠিন। তারপরেও আমি আমার পাশের যিনি এমপি হয়েছেন রবিল আলম লাবলু সাহেব, ওনার সাথে আমরা কথা বলেছি যে আমরা যৌথভাবে যে রাস্তাগুলো ইম্পর্টেন্ট, কারণ ওনার রাস্তাটা ঠিক না হলে আমার রাস্তাটায় যাওয়া কঠিন। তো এই জন্য রাস্তাটা যখন নির্মাণ করতে হবে, আমি দেখলাম 4টা রাস্তা খুবই দরকারি। 4টা রাস্তারই শুরু হচ্ছে নাগরপুর থেকে। অর্থাৎ নাগরপুরের একটা অংশ করতে হবে, তারপরে দেন চৌহালির অংশটুকু করতে হবে। তা আমরা আশা করি দুজনে মিলে পরিকল্পনা করে আমরা এই রাস্তাগুলো করব। এগুলো যদি আমরা ইনশাল্লাহ করতে পারি তাহলে জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট বা আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন হবে। মানে সংসদ সদস্য, আমরা আরেকটু পেছনে যাই। নির্বাচনে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন এবং আপনি কততম এমপি প্রার্থী? এবং আপনি তো যতটুকু জানি যে আপনি প্রথম সংসদ সদস্য। হ্যাঁ, আমি 2007 সালের নির্বাচনে আমি মনোনয়ন পেয়েছিলাম, যেটা 111 হলো, নির্বাচনটা হলো না। তারপরে 14তে তা আমরা অংশগ্রহণ করি নাই, 18তে আমি অংশগ্রহণ করেছিলাম। 18তেও যদি ইলেকশনটা ফেয়ার হতো তাহলে আল্লাহ রহমতে জনগণের সমর্থনে ব্যাপক ভোটে জয়লাভ করতে পারতাম। এইবার নির্বাচনে একটি দল আসতে পারেনি, আমাদের প্রতিপক্ষ স্বাভাবিক কারণেই 11 দলীয় জোটের প্রার্থী জামাত ইসলাম ছিল, তার সাথেই আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি যদি সেই প্রধান প্রতিদ্বন্দ্বীর কয়েকটি ইতিবাচক গুণ আপনার কাছ থেকে জানতে চাই যেটি আপনি আসলে স্বীকার করেন। না, তাদের ইতিবাচক দিক যদি থাকতোই তো জনগণ তো আমাকে বেছে নিত না, তাকেই বেছে নিত। যেহেতু তাদের অতীত কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, অনেক সময় তারা গণতন্ত্রের সাথেও প্রতারণা করেছে, যার কারণে আমার মনে হয় না তাদের মধ্যে কোনো অনুকরণীয় জ্ঞান বা আছে যেটা আমাদেরকে অনুকরণ করতে হবে। হ্যাঁ, যেহেতু মানুষ একটা দল অংশগ্রহণ করে নাই, তারা হয়তো আমাদেরকে ভোট না দিয়ে তাদেরকে ভোট দিয়েছে, এই জন্য তাদের ভোটের সংখ্যা কিছু বেশি হয়েছে। আমার জানার বিষয়টা আসলে ঠিক একটু ব্যতিক্রম
যেহেতু একই আসনের উনিও প্রার্থী ছিলেন, উনি এমন কোনো কমিটমেন্ট কি জনগণকে দিয়েছেন যে কমিটমেন্ট থেকে আসলে আপনি যেহেতু এখন মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই ওনার কমিটমেন্ট থেকে ২-১টি কমিটমেন্ট আসলে আপনি ওন করেন বা সেটা করার চেষ্টা করবেন না, যেটা মানুষের আমাদেরও উদ্দেশ্যে? কমিটমেন্ট ছিল ওগুলাই বরং উনিরা ফলো করেছে। হুম, হুম। যে আমার লক্ষ্য হলো দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। আবার ওনারাও এইগুলি পরবর্তীতে আমাদের বলার পরে এই পয়েন্টগুলো পরবর্তীতে ওনারাও কিছুটা সংযোগ করছে। এই জন্য আমি বলবো যে ওনাদেরটা আমরা অনুকরণ করি নাই, বরং ওনারাই আমাদেরটা অনুকরণ করছে। ২ মাস অতিবাহিত হয়ে গেছে অলরেডি। এই ২ মাসে দৃশ্যমান কোনো উন্নয়নের কোনো দৃশ্য আপনার অঞ্চলের মানুষকে দেখিয়েছেন বা দেখানোর? দৃশ্যমান বলতে যেমন মনে করেন আমাদের বেলকুচি মুকুন্দকাতি নামে একটা বাজার আছে, হুম। আর এনায়েতপুরে কেজির মোড় নামের একটা জায়গা আছে। এখানে প্রচণ্ড যানজট হয়। আমরা এই গত ঈদটাকে যানজট মুক্ত করার জন্য আমাদের দলীয় সমর্থকদের দিয়ে আমরা রাস্তাটাকে নিয়ন্ত্রণে করেছিলাম, যেটা গত ঈদে মানুষ সেটা উপভোগ করতে পেরেছে। আর যেটা যে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলা মুক্ত করার জন্য যে সব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিয়েছি। এখন মাত্র ২ মাস হলো, তো ২ মাসেই আপনি অনেক কিছু দৃশ্যমান কোনো কিছু দেখানোর মতো এখনো কিন্তু সময় আসে নাই যে আমি একটা স্থাপনা নির্মাণ করলাম যেটা জনগণ দৃশ্যমান দেখলো। হ্যাঁ, এই যে মাঝখানে যেমন মনে করেন এই যে জ্বালানি সংকটের কারণে আমার এলাকায় প্রচণ্ড অনেক তাঁত, আমরা চেষ্টা করেছি তাঁতিরা যেন ডিজেলের অভাবে তাদের তাঁত শিল্প বন্ধ না থাকে। এর জন্য যতটুকু চেষ্টা করেছি এর সুফল কিছুটা হলেও আমার এলাকার মানুষ পেয়েছে। মাননীয় সংসদ সদস্য, তারপরেও যদি আপনাকে আমি প্রোগ্রামের স্বার্থে যদি আরো কিছু বিষয় জানতে চাই। ধরেন আমি জানতে চাইলাম যে আপনার এত কিছুর মাঝেও ভিন্ন মত কি ধরনের শুনতে হয় আপনাকে? এবং সেই সমস্ত ভিন্ন মত থেকে আপনি কি ধরনের মতকে সহমত করেন? ভিন্ন মত আমি দৃশ্যমান যেটা দেখি, একটা দল বিভিন্ন ধরনের ফেক আইডি ব্যবহার করে এই সামান্য হয়তো কোনো বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করে নেগেটিভ ভাবে। আমি কিছুদিন আগে লক্ষ্য করলাম যানজট মুক্ত করতে হয়তো কেউ চেষ্টা করতেছে গাড়িগুলো একটু সিরিয়ালি দাঁড় করানোর জন্য। এখন ওনারা ওইটাকে প্রচার করতেছে যে আমরা ওইটা ওনাদেরকে আমরা বাধাগ্রস্ত করছেন। করতেছি। এই যে তাদের আমি দেখলাম যে মানে মূল প্রোপাগান্ডাটাই হচ্ছে মিথ্যার উপর ভিত্তি করে, যে এরা যে দৃশ্যমান যে বলতে পারবে না যে আমাদের এখানে আমরা এই অপকর্মগুলো করছি। আমি আমার আল্লাহর রহমতে আমি নিজেও চেষ্টা করছি এবং আমার এলাকার নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা সমর্থকরা সবাই চেষ্টা করে যে এলাকাটা যেন পিসফুল থাকে, দুর্নীতিমুক্ত থাকে, সন্ত্রাস মুক্ত থাকে। আমি চেষ্টা করে যাচ্ছি। আপনি আপনার আসনের বেশ কয়েকটি সমস্যার কথা বলেছেন এবং আপনি আপনার কথায় বলেছেন যে আপনি সংসদেও সেটি নিয়ে আলোচনা করেছেন। তারপরেও যদি আপনার কাছ থেকে জানতে চাই, যদি ১০ টি সমস্যার কথা আপনাকে বলা হয় যে আজকে আমাদের এই সেটে ভিন্নমত সহমত অনুষ্ঠানের এই সেটে ১০ টি সমস্যার কথা বলে যাবেন। যে সমস্যাগুলা রয়েছে এবং যেহেতু আপনি ১ম বারের মতো সংসদ সদস্য, আপনি সেই ১০ টি সমস্যা চিহ্নিত করে আপনি সেটি আপনার অঞ্চলের মানুষকে উপহার দিবেন সেটি সম্পূর্ণ নির্মূল করে। আপনি আমাদের সাথে কি বলবেন? না, ১০টির আমি যদি বলি যে আমি প্রথমেই কিন্তু বলছি যে আমাদের ২ টা অঞ্চল ২ ধরনের। চৌহালির প্রথম সমস্যা হলো আপনার নদী ভাঙ্গন থেকে স্থায়ী বাঁধ নির্মাণ করে চৌহালিকে রক্ষা করা। দ্বিতীয় হচ্ছে চৌহালির যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করা। তৃতীয় নাম্বার হচ্ছে ওখানে একটা সমস্যা আছে যে মানুষ অনেক জমি ক্রয় বিক্রয় করতে পারে না, সেই জমিগুলি ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করা। আর যমুনা নদীর মাঝে নেটওয়ার্কের প্রবলেম আছে। এই নেটওয়ার্ক মানে গ্রামীণ হোক, বাংলা লিঙ্ক হোক, এই নেটওয়ার্ক স্থাপন করা। এই কতগুলো এলাকা মেজর সমস্যা। আর আমাদের বেলকুচির প্রথম ধরেন যে সমস্যা একটা হচ্ছে সায়েদাবাদ থেকে এনায়েতপুর, এই রাস্তাটাকে 4 লেনে উন্নতি করা।
কারণ এই রাস্তায় প্রতিদিন কয়েক লক্ষ মানুষ চলাচল করে। কারণ থানা দুটো ছোট হলেও তাঁত শিল্পের কারণে এখানে কিন্তু বাহিরের লোকজন, প্রায় লক্ষাধিক বাহিরের লোকজন কাজ করে, তারা যাতায়াত করে। আবার এই রাস্তা দিয়ে বেলকুচি, এনায়েতপুরের পাশাপাশি শাহজাদপুরের লোকজনেরও দূরত্ব কম হয়, তারাও কিছুটা চলাচল করে। আর বাংলাদেশের 3টি কাপড়ের হাট, সোহাগপুর কাপড়ের হাট, এনায়েতপুর কাপড়ের হাট এবং শাহজাদপুরের কাপড়ের হাট, এটা কিন্তু এই একটা রাস্তার উপরেই। অতএব এই রাস্তাটা দ্রুত প্রশস্ত করা খুবই জরুরি। দ্বিতীয় আমি যেটা বলবো, এই অঞ্চলের জন্য তাঁত শিল্পকে রক্ষা করার জন্য গ্যাস লাইন সংযোগ দিতে হবে। আমরা যদি গ্যাস লাইন তাঁতিদের সংযোগ দিতে পারি, তাহলে তাঁত শিল্পের উৎপাদনের ভিন্নতা আসবে, মানে লুঙ্গি শাড়ির পাশাপাশি আরও অন্যান্য জিনিস তারা উৎপাদন করতে পারবে। তারপরে এই সাইটেও আপনার প্রচুর গরুর খামারি আছে। আমরা যদি ওই যে মিল্ক বিটার একটা শাখা খুলে দিতে পারি, যে তারা ওই দুধ উৎপাদন করে ওই কেন্দ্রে দুধটা বিক্রি করবে, তাহলে ওই খামারিদের যদি এই ব্যবস্থা আমরা করে দিতে পারি, তাহলে খামারির সংখ্যাও বাড়বে, মানুষের কর্মসংস্থান হবে। এই যে সমস্যাগুলো রয়েছে, এগুলোই মূলত আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা। আমরা এই ধারাবাহিকভাবে আরও যে সমস্যাগুলো আছে, কিন্তু যদি আমি বলি যে এই সমস্যাগুলাই সমাধান করা, তারপরে আপনার যে আমাদের হাসপাতাল বেলকুচিতে একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, এটাকে 100 সদস্য শয্যায় উন্নত করতে হবে। কারণ নিজে করে এলাকারও যেমন অনেক লোক জনসংখ্যা, আবার বাহিরের লোক অনেক এখানে বসবাস করে। আমি বললাম প্রায় লক্ষাধিক লোক বাহিরে বসবাস করে, তো তাদেরও চিকিৎসা সেবার জন্য এই হাসপাতালের পক্ষে সম্ভব হয় না। এই জন্য এই হাসপাতালটাও আমাদের 100 শয্যায় উন্নতি করতে হবে। এবং চৌহালিতেও আমাদের কোনো, মানে যে হাসপাতালটা আছে ছোট্ট ভাঙাচুরা, ওখানেও আমাদের একটা 50 শয্যা বিশিষ্ট আমরা হাসপাতাল নির্মাণ করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কোনো কিছু বলতে চান? শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপরেও শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আছে নদী ভাঙনের কারণে অনেকগুলি হয়তো সেইভাবে শিক্ষা দিতে পারছে না। আমি দেখলাম আমাদের ওখানে একটা কারিগরি কলেজ ছিল, 19 সাল পর্যন্ত চালু ছিল, এখন সেটা বন্ধ রয়েছে। তা আমি আজকেই খোঁজখবর নিলাম যে দ্রুত কিভাবে ওইটাকে চালু করা যায়। তারপরে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে। আমাদের বেলকুচি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিশেষ করে বস্ত্র শিল্পের সাথে সম্পৃক্ত, আমরা ভবিষ্যতে এখানে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করার চিন্তা ভাবনা করছি। কারণ এই এলাকা টেক্সটাইলের সাথে জড়িত। তো এখান থেকে যদি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করতে পারি, তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের টেক্সটাইল সেক্টরে তারা অবদান রাখতে পারবে, তাদের কর্মসংস্থান হবে, বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় সংসদ সদস্য, আপনি যথেষ্ট বলেছেন। মাত্র 2 মাস গেল, এই 2 মাসের মধ্যে আপনি যথেষ্ট কমিটমেন্টের কথা বলেছেন এবং সেগুলো নিয়ে কাজ করতেছেন। আমরা যদি আপনাকে প্রশ্ন করি, যে সমস্যাগুলোর কথা বললেন এই 2 মাসেই, এই সমস্যাগুলো যদি সমাধান করতে চান, আসলে কোথাও কি কোনো বাধা আছে বা আপনার নিজস্ব কোনো কৌশল আছে, যে কৌশল দিয়ে আপনি এই সমস্যাগুলো সমাধান করে দিবেন? মানুষ যদি চেষ্টা করে তাহলে সবকিছুই করতে পারে। সেটা আমার চেষ্টা। আমি আশা করি মহান রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন, তাহলে আমি সার্বিকভাবে চেষ্টা করব। আর এগুলি কৌশল তো থাকবেই। এটা সে সরকার কোন এলাকায় কত টাকা দিবে সেটা আমার পার্শ্ব করে নেওয়ার বিষয়। তা আমি আশা করি যে আমি যদি আমার সাধনা করি, তাহলে এইগুলো আমি ইনশাল্লাহ সমাধান করতে পারবো। এই কৌশলের পেছনে কি রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নাকি? স্বাভাবিক, এটা আপনি তো বলতেই পারেন। এটা আসলে বললে মানুষ কিভাবে নেয় আমি জানি না। যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছি, সেহেতু আমার অন্য অনেকের চেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো অনেকেই পড়াশোনা করেছে। আমি ওখানে পড়াশোনা করেছি, আমি নেতৃত্ব দিয়েছি। তো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাধান্য আছে। সেই সুবাদে অন্যের চেয়ে আমার তো একটু সহযোগিতা তাদের থেকে বেশি আমি পাবো, যেটা আমার এলাকার মানুষের জন্য কাজে আসবে। সেই সহযোগিতা পাবো, এটা আমি মনে করি এটাও আমার এলাকার মানুষের জন্য একটা উপকার। খুব সুন্দর কথা। এবং তারপরেও যদি আবারও আপনাকে প্রশ্ন করি, যে সংসদে যদিও আপনি কথা বলেছেন, আগামী 3 বছরের মধ্যে যদি আপনাকে সংসদে শুধুমাত্র আপনার অঞ্চল নিয়ে একটি মাত্র বিষয় চাইতে বলা হয়,
এবং একটি মাত্র বিষয় অগ্রাধিকার দিতে একটি বলা হয়। মাত্র বিষয় বললে হবে না, কারণ আমার যেহেতু 2টি থানা, অন্তত 2টি থানার 2টি বিষয়কে আমাকে প্রাধান্য দিতেই হবে। তাহলে না হলে একটা হইলে তো এক পক্ষ বঞ্চিত হবে। ধরেন 2টি বিষয় আপনাকে 2টা যদি প্রাধান্য বলি দিল। তাহলে আমার চৌহালির 1 নাম্বার কাজ হচ্ছে চৌহালিকে নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করা। আর এই সাইটে যদি বলেন তাহলে এই 4 লাইন রাস্তাটা করা এবং গ্যাস লাইন সংযোগ দেওয়া। আগামী 3 বছর পর আপনার আসনকে আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমি মনে করি যে 3 বছরের মধ্যেই আল্লাহ যেন আমাকে সুযোগ দেন। আমি মানুষের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছি, আমি আল্লাহর রহমতে 3 বছরের মধ্যেই আমি এই কমিটমেন্টগুলো পূরণ করতে চাই এবং আপনাদের সংবাদ মাধ্যম, আমার এলাকার জনগণ, আমার এলাকার প্রশাসন এবং মন্ত্রিপরিষদ, সর্বোপরি আমার নেতা, আমার অভিভাবক, দেশনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতা কামনা করি যে উনি সহযোগিতা করলে আমার এই কাজগুলো আমি সহজেই করতে পারবো ইনশাল্লাহ। আমাদের দেশের একটি শব্দ আছে যে সংসদ সদস্য বা এমপিগণ নির্বাচনের আগে যে কথাগুলো বলেন, নির্বাচনের পরে আরেকটা নির্বাচনের আগে সেই কথাগুলো বলেন। কিন্তু আপনি 2 মাস পরে সেটে এসে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে 3 বছরের মধ্যে আপনি এইগুলো দেখতে চান। যদি 3 বছর পরে আমাদের এই সেটে নিয়ে এসে আপনাকে এই কথাগুলো আবার যদি বলা হয়, আপনি কি আমাদের সেটে আসবেন? অবশ্যই আমি আসবো এবং সেই দিন আমি দৃশ্যমান আজকের আপনাদের এখানে যেগুলি বলে গেলাম এটা তো রেকর্ডেড থাকবে। আমি দৃশ্যমান যে কোনগুলো আমি ডেভেলপমেন্ট করেছি, আমি আজকে যেগুলো বলে গেলাম, আমি আশা করি আমার আত্মবিশ্বাস আছে এবং আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব। 3 বছর পরে আমি নিজেই আপনাকে বলবো যে আপনি আমাকে একটু সুযোগ দেন। আমি কি কি করেছি আমার কমিটমেন্টের আমি একটু আপনার মাধ্যমে আমার এলাকা এবং দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। আপনার অঞ্চলের মানুষের উদ্দেশ্যে আপনার আঞ্চলিক ভাষায় অর্থাৎ আপনার চৌহালির ভাষায় আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি বলবো যে আপনারা যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনারা ধৈর্য ধারণ করুন, আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন। আমি আপনাদের সমস্যাগুলো আপনাদের সাথে করে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ পূরণ করব। আপনাদের হতাশার কিছু নেই। আপনি যে ভাষায় কথা বললেন এটি কি আপনার অঞ্চলের ভাষা? আসলে আমি যে কথাগুলো বলছি আপনার সাথে এখন এই লোকাল ল্যাঙ্গুয়েজটা আসতেছে না, এই কারণে আসলে বলতে আমরা পারতেছি এই লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনার মুখ থেকে আমরা নিতে চাই, একেবারেই আপনার শিকড়ে চলে যেতে চাই। না। আসলে ওটা আসলে কি বলতে বলতে বের হয়, যেমন আমি বলি যে ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না, হ্যাঁ তোমরা আমার পাশে থাইকো, আমি তোমাদের কাজগুলো করে দেবো।